কাপ শুরু হয়েছে 2 দিন হয়ে গেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের আসল আমেজ আসতেছে আজকে রাতের বেলা, যেখানে ব্রাজিল মুখোমুখি হইতেছে মরক্কোর তাদের গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচে। ভাই দেখো, ওয়ার্ল্ড কাপে আমরা যতগুলা গ্রুপ স্টেজের হাইপ ম্যাচ নিয়ে কথাবার্তা বলবো, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে এই গেমটা, যেখানে মরক্কো ব্রাজিল কেউ কাউকে ছাড় দিবে না, সেইটার আভাস আমরা অলরেডি পেয়ে গেছি। আশরাফ হাকিমি নিজে এসে ইন্টারভিউতে বলছে যে আমরা জয় ছাড়া অন্য কিছু চিন্তাও করতে পারতেছি না। আমাদেরকে কেন আফ্রিকার ব্রাজিল বলা হয় সেটা তো অফকোর্স আমরা দেখাই আসতেছি। আর ওদিকে ব্রাজিল যদি এইবারের ওয়ার্ল্ড কাপে তাদের যাত্রাপথটা সুগম করতে চায়, অনেক দূর যাইতে চায়, কাঁপাইতে চায়, তাহলে অফকোর্স এই ম্যাচটাই হইতে যাইতেছে তাদের জন্য কনফিডেন্স বুস্টার, যেখানে মরক্কোকে তারা হারাই দিচ্ছে। ভাই মরক্কো কি করতে পারে না করতে পারে সেই সব কিছু আমরা 2022 সালেই দেখে আসছি, যেখানে তারা 2022টা কাঁপায় আসছে। এর পরবর্তীতে শুধুমাত্র তারা থেমে থাকে নাই, তারা অনেক কিছু জিতছে। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপও মোস্ট প্রবাবলি তারা জিতছে, এর পাশাপাশি তারা অ্যাফকন জিতছে। তো সবকিছু চিন্তা করতে গেলে অ্যাজ আ ফুটবলিং নেশন মরক্কো অনেকখানি আগাইছে। আর সেই জায়গায় ব্রাজিল অনেকগুলো প্রবলেমেটিক সিচুয়েশনের মাঝখান দিয়ে গেলেও তাদের সবচেয়ে বড় প্রবলেমেটিক সিচুয়েশন তো এটাই যে নেইমার জুনিয়রকে তারা এই গেমের মধ্যে পাচ্ছে না। ভাই নেইমার কি শুধুমাত্র এই গেমে মিস আউট হচ্ছে, নাকি সে গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলোতেও মিস আউট হচ্ছে, সেইটা এখন টাইম বলে দিবে। কারণ অনেকগুলা নিউজ সোর্স এই জিনিস বলতেছে যে নেইমার নেক্সট উইকে ব্যাক করবে, আবার অনেকগুলা নিউজ সোর্স এটাও বলতেছে যে নেইমার গ্রুপ স্টেজের সবগুলা ম্যাচই আসলে মিস করতে যাইতেছে। তো সিচুয়েশন আসলে কোন দিকে যাচ্ছে, কিভাবে হচ্ছে, তো সেইটা শুধুমাত্র সময়ই বলবে। আর শুধুমাত্র যদি আমরা মিস আউটের কথাই বলতে চাই, ভাই ব্রাজিলের জন্য আরো একটা বড় মিস আউট হচ্ছে তাদের রাইট ব্যাক পজিশনে ওয়েজলে না থাকা। এই প্রস্তুতি ম্যাচের মধ্যে ইনজুর্ড হয়ে সে ওয়ার্ল্ড কাপ থেকেই ছিটকে গেছে, এবং তার বদলে স্কোয়াডের মধ্যে একটা এক্সট্রা মিডফিল্ডার নিয়ে আসা হয়েছে। ভাই দেখো, ফুলব্যাক পজিশন নিয়ে ব্রাজিলের এমনিতেই কোশ্চেন ছিল, এর উপর দিয়ে তাদের যেই একমাত্র ফুলব্যাক যে কিনা ভালো ফুটবল খেলে, ওয়েজলেস রোমার জন্য ভালো ফুটবল খেলতেছিল, সেও যদি ছিটকে যায়, ব্রাজিলের জন্য এটা একটা বড় ধাক্কা উইথাউট আ শ্যাডো অফ আ ডাউট। আমরা যদি ম্যাচটা নিয়ে কথাবার্তা বলতে চাই, অফকোর্স ব্রাজিলের লাইন আপে আমরা ফার্স্টে আসি, যেখানে গোলবারের নিচে অফকোর্স থাকতেছে অ্যালিসন বেকার, তার সামনে সেন্টার ব্যাক পেয়ারিং হিসেবে আমরা অফকোর্স দেখতে যেতেছে মার্কুইনোস আর গ্যাব্রিয়েল মাগালেসকে। ভাই ব্রাজিলের যতগুলো স্ট্রং পয়েন্ট আছে তার মধ্যে একটা বিশাল স্ট্রং পয়েন্ট হচ্ছে গিয়ে এই সেন্টার ব্যাক পার্টনারশিপটা। আমরা যদি রাইট ব্যাক পজিশনে যাই, ভাই দানিলো খেলতেছে রাইট ব্যাক পজিশনে। ভাই দানিলো স্কোয়াডের মধ্যে ব্যাকআপ রাইট ব্যাক হিসেবে থাকলেও সেই এখন স্টার্ট করতেছে এই জায়গায়। লেফট ব্যাক পজিশনে আসলে কে খেলতে যেতেছে এটা একটা বড় কোশ্চেনের বিষয়, কারণ অনেক জায়গায় আমরা শুনতে পারতেছি অ্যালেক্সান্দ্রো সিনিয়রিটির প্রেফারেন্সে সে চান্স পাওয়ার চান্স আছে, আবার ওইদিকে আমরা এটাও শুনতে পারতেছি যে ডগলাস সান্তোস খেলতে যাইতেছে। ভাই দেখো, এই জায়গায় যেহেতু দানিলো খেলতেছে যে কিনা থার্ড ব্যাক হিসেবে খেলতে পারে, তো সেই জায়গায় আমি অ্যালেক্সান্দ্রোকে কোনোভাবেই প্রিফার করব না, যে কিনা তার পেস ইউজ করতে পারে না, যার কিনা এখন ওই গেম সেন্সটা নাই। তো ওই জায়গায় আমি ডগলাস সান্তোসকেই প্রিফার করব। আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই, ভাই মিডফিল্ডে তো অফকোর্স ক্যাসেমিরো খেলতেছে 100 অ্যাঙ্কার রোলে, যেহেতু সে ক্যাপ্টেনও অ্যাঙ্কার হিসেবেও খেলতেছে। গেমটা অনেকখানি তার ভয়েসের উপরই ডিপেন্ড করবে যে ব্রাজিল কিভাবে খেলবে কিভাবে খেলবে না। তার পার্টনার হিসেবে যদিও আমরা কোনো ম্যাচের মধ্যেই ক্যাসেমিরো আর ব্রুনো গুইমারেসকে একটা ভালো পেয়ারিং হিসেবে দেখি নাই, তারপরও ব্রুনো গুইমারেসের চেয়ে বেটার বক্স টু বক্স মিডফিল্ডার ব্রাজিলের টিমের মধ্যে আপাতত নাই। কিন্তু যদি আমরা ক্যাম্প পজিশনে যাই, যেখানে আমরা সবাই নেইমার জুনিয়রকে দেখতে চাইছি, ভাই এই জায়গায় আসতেছে লুকাস পাকেতা। ভাই লুকাস পাকেতা ইজ দ্যাট সোল ক্রিয়েটার যে কিনা এখনো সাম্বা নিজের মাঝখানে ক্যারি করে আদার দেন নেইমার জুনিয়র এই স্কোয়াডটার মধ্যে। ভাই লুকাস পাকেতা যে ক্যাম্প পজিশনে খেলতেছে এটাতে কোনো ধরনের কোশ্চেন নাই, এই জায়গায় কার্লো আনচেলত্তি অন্য কাউকে প্রিফারও করবে না। আমরা যদি লেফট উইং আর রাইট উইং চিন্তা করতে যাই, ভাই এই জায়গায় আসতেছে ব্রাজিলের তুরুপের তাস দুইটা, রাফিনিয়া আর ভিনিসিয়াস জুনিয়র। ভাই এই গেমের মধ্যে যদি এই দুইটা প্লেয়ার বাই এনি চান্স ক্লিক করে যায়, তাহলেই খেলাটা হয়ে গেছে ব্রাজিলের জন্য। কারণ ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জন্য এখন পর্যন্ত তেমন বড় কিছু করতে পারে নাই, তেমনই রাফিনিয়াও ভালো পারফর্ম করলেও একদম স্টেটমেন্ট পারফরমেন্স দিতে পারে নাই। এখন নেইমারের অনুপস্থিতিতে এটা তাদের জন্য একটা বড় সুযোগ যে দে বিকাম দ্য মেইন ম্যান অফ দ্য টিম। আর আমরা যদি স্ট্রাইকার পজিশনে যাই, এই জায়গায় আসলে দুইটা নাম নিয়ে সবাই কথাবার্তা বলতেছে, ওয়ান ইজ মাথিউস কুনা, ওয়ান ইজ ইগোর থিয়াগো। ভাই ইগোর থিয়াগো এমন একটা প্লেয়ার যে কিনা একদম ডে ইন ডে আউট একটা স্ট্রাইকার। সে স্ট্রাইকারের মতো প্রেস করবে, স্ট্রাইকারের মতো ফিজিক্যালিটি দেখাবে, সে স্ট্রাইকারের মতো পজিশনিং করবে, জায়গা স্পেস বের করার চেষ্টা করবে। এইরকম সে অপোনেন্টকে যেরকম প্রেস করে বিরক্ত করতে পারে, সে তেমনই ফাঁকা জায়গা খুঁজে বের করে সেখানে বল রিসিভ করতে পারে। এবং তার গোল করার এবিলিটি কি সেটা আমরা প্রিমিয়ার লিগেও দেখছি, ব্রাজিলের জন্যও দেখছি, হি ক্যান বি ইউজফুল। কিন্তু এইখানে আরো একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে যে ব্রাজিলের গেমের সাথে
সাথে কি ইগোর থিয়াগো অনেক বেশি যায় কিনা। ভাই দেখো মাতিউস কুনা এমন একটা প্লেয়ার যে কিনা সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারে, কিন্তু সে কখনোই একটা ডে ইন ডে আউট স্ট্রাইকার না। সে স্ট্রাইকার পজিশনে স্টার্ট করলেও বরাবরই সে ফল ব্যাক করবে, গেমটা কানেক্ট করবে, এদিক সেদিক মুভ করবে, এবং তার যে কানেক্টিভিটির আলাপটা, সে লিটারালি তোমাদেরকে যদি এক্সাম্পল দেই, অনেকটা ববি ফিরমিনোর মতো হচ্ছে গিয়ে দুই উইঙ্গারকে কানেক্ট করাইতে পারে। এর উপর দিয়ে তার নিজের অ্যাটাকিং থ্রেট তো আসেই। তো এই জায়গায় কার্লো আনচেলত্তি কাকে প্রিফার করবে এটা একটা মেজর দেখার বিষয়। কিন্তু আমার কাছে লাগে যেহেতু ব্রাজিলের ফুটবল ইজ অল অ্যাবাউট ফ্লেয়ার, ইটস অল অ্যাবাউট সাম্বা, সেই জায়গায় মাতিউস কুনাকে প্রিফার করা উচিত 100-100। কিন্তু এই জায়গায় আসলে গেমটা কিরকম যাবে আমরা সেইটা নিয়ে কথাবার্তা বলি, আর সেইটা নিয়ে কথাবার্তা বলতে হইলে অফকোর্স উই হ্যাভ টু টক অ্যাবাউট মরক্কো। ভাই দেখো মরক্কো একটা ধাক্কা খাইছে, শুধুমাত্র ধাক্কা খায় নাই, মরক্কো বিশাল ধাক্কা খাইছে। তাদের যে বেস্ট সেন্টার ব্যাক এই টিমের মাঝখানে নায়েফ, সে ইনজুরির কারণে বের হয়ে গেছে। এর পাশাপাশি এজাজুরি আবদে, সেও ইনজুরির কারণে বাদ হয়ে গেছে। এখন তাদেরকে নতুন প্লেয়াররা রিপ্লেস করলেও তাদের যে স্কোয়াড ডেপথ সেটা আসলে মেসমারাইজিং। এই জায়গায় যদি আমরা মরক্কো টিমটাকে নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই মরক্কো টিমটা অ্যাকচুয়ালি অনেক বেশি লুক্রেটিভ। আমরা বারের নিচে দেখতে চাইতেছি ইয়াসিন বোনোকে। ভাই ইয়াসিন বোনোকে এটা আমার বোঝানোর দরকার নাই, রাইট ব্যাক পজিশনে আনডাউটেডলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক আশরাফ হাকিমি। এর উপরে সেন্টার ব্যাক পার্টনারশিপে আমরা রিয়াদ আর দিওপকে দেখতে চাইতেছি। লেফট ব্যাক পজিশনে হয়তো মাজারাউই থাকবে। মিডফিল্ডে আমরা দেখতে চাইতেছি প্রবাবলি সোফিয়ান আমরাবাদকে, যে কিনা 22-এর ওয়ার্ল্ড কাপ কাপায় আসছে। এই জায়গায় তার মিডফিল্ড পেয়ারিং কে হইতে যাইতেছে, এটা কি বৌআদি হবে নাকি এল আইনাউই হবে, এইটা এখন দেখার বিষয়। ভাই বৌআদি 19 বছরের প্লেয়ার, লিলে খেলে, তার যে ডিফেন্সিভ অ্যাট্রিবিউট সেটা ভালো, কিন্তু যদি অপোনেন্টের কথা আমরা চিন্তা করতে চাই, মানে ব্রাজিলের কথা চিন্তা করতে চাই, এল আইনাউই উড বি মোর প্রিফারেবল, যে কিনা রোমার জন্য খুবই ক্রুশাল রোল প্লে করছে। আমরা যদি ক্যাম্প পজিশনে তাকাই, ভাই ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স ফ্রম 2022 ওয়ার্ল্ড কাপ এল ওউনাহি। ভাই জাস্ট কাপাইছে 22 ওয়ার্ল্ড কাপ, যদিও এই সিজন তার খুব বেশি ভালো যায় না জিরোনার সাথে, কিন্তু তারপরও হি ইজ ভেরি ক্রুশাল ফর মরক্কো। রাইট সাইডে প্রবাবলি দেখতে চাইতেছি ব্রাহিম দিয়াজকে, যে কিনা আফকনের বেস্ট প্লেয়ার উইথাউট আ শ্যাডো অফ আ ডাউট। এই গেমের মধ্যেও সে অনেক ইম্পর্টেন্ট হইতে যাইতেছে। লেফট উইং এ আমরা দেখতে পারবো এল খানুসকে, আর স্ট্রাইকার পজিশনে আমরা দেখতে চাইতেছি সাইবারিকে। ভাই এখন আলাপ আলোচনা এই জায়গায় যে মরক্কোর টিম কিভাবে খেলবে আর ব্রাজিলের টিম কিভাবে খেলবে। ভাই মরক্কোর টিমের সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে তাদের যে আগের কোচ ছিল রেগ্রাগুই, সে এখন আর নাই। তাদের যে আন্ডার 19 এর কোচ, যে কিনা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতছে, হি বিকেম দ্য নিউ কোচ অফ মরক্কো। তার মানে ও ইন অ্যান্ড আউট সবকিছু জানে যে ইয়াং প্লেয়াররা কিরকম এবং কিভাবে কিভাবে খেলাইতে হবে একটা মরক্কান টিমকে। তো সেই হিসাবে আমরা চিন্তা করতে গেলে আমরা মোটামুটি জানি যে মরক্কো পেসের উপর দিয়ে অনেক ফুটবল খেলে। তো সেই জায়গায় তারা পজিশনালি হয়তো ব্রাজিলকে ডমিনেট করতে দিবে, তারা কাউন্টারে ফুটবল খেলবে। কিন্তু যদি আমরা তাদের রিসেন্ট ম্যাচের কথা চিন্তা করতে যাই, ভাই তারা কিন্তু পজিশনালি ডমিনেট করে ফুটবল খেলছে, তারা শর্টস নিছে, কিন্তু ব্রাজিলের এগেইনস্টে গেমটা কিরকম হবে এটা দেখার বিষয়। কিন্তু ব্রাজিলের যদি এই ম্যাচের মধ্যে কমফোর্টেবল থাকতে হয় তাহলে ভাই বল রাখতে হবে সোজা কথা। আমি জানি না যে কিভাবে ক্যাসেমিরো করবে, কিভাবে ব্রুনো গুইমারেস করবে, কারণ তারা কেউই হচ্ছে গিয়ে ভিতিনিয়ার মতো প্লেয়ার না, তারা কেউই হচ্ছে গিয়ে পেদ্রির মতো প্লেয়ার না, তারা কেউই হচ্ছে গিয়ে এমন প্লেয়ার না যারা কিনা পুরো ম্যাচে বল পায়ে রেখে কন্ট্রোল করবে। তো সেই জায়গায় ব্রাজিল এই জায়গায় একটা বড় রিস্কের মধ্যে পড়তে পারে, কিন্তু আমার কাছে লাগে যে ব্রাজিল কমফোর্টেবলি বলটা রাখতে পারবে, কারণ এটা ইম্পর্টেন্ট। ব্রাজিল যতক্ষণ পর্যন্ত মরক্কোকে বল না দিবে ততক্ষণ পর্যন্ত মরক্কো কাউন্টার অ্যাটাক করতে পারবে না। আর মরক্কো যদি কাউন্টার অ্যাটাক করতে না পারে, ব্রাজিলের ডমিনেন্সটা দেখাইতে পারবে মরক্কোর উপর। কারণ যদি আমরা সব কিছু মিলে হিসাব করতে যাই, ভাই মরক্কোর যে ওয়াইড উইঙ্গাররা আছে তারা অ্যাটাক করে, তারা ভালো অ্যাটাক করে। আশরাফ হাকিমি যেই পরিমাণ অ্যাটাকে হেল্প করে, সেই জায়গায় আশরাফ হাকিমির পিছনে যে ভিনিসিয়াস জুনিয়র জায়গা পাইতেছে সেটা আমরা মোটামুটি সবাই জানি। সেম গোস ফর মাজারাউই, যে কিনা উপরে উঠলেই রাফিনার জন্য জায়গাটা খুলে যাবে। তো সেই জায়গায় ব্রাজিল যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে কন্ট্রোলে রেখে ডমিনেটিং পজিশনে থাকতেছে, ব্রাজিলের জন্য দিস ইজ গোনা বি আ ভেরি উইন উইন সিচুয়েশন। কিন্তু মরক্কোর কথা যদি ভাই বলতে যাই, দেখো মরক্কোর জন্য এই ম্যাচটা বের করা খুব বেশি কঠিন হবে না, আবার অনেক বেশি কঠিন হবে। কারণ তুমি চিন্তা করতে যাও মরক্কোর যে দুই উইঙ্গার আছে, ফার্স্ট অফ অল ব্রাহিম দিয়াজ যদি আলেক্সান্দ্রোকে পায়, যে কিনা পেসে তার সাথে ম্যাচ করতে পারতেছে না, 1v1 এ বিট হয়ে যাচ্ছে, ভাই ব্রাহিম দিয়াজ চাবাই খেয়ে ফেলবে আলেক্সান্দ্রোকে। যদি আমরা ওই জায়গায় ডগলাস সান্তোসের কথাও চিন্তা করতে যাই, ডগলাস সান্তোসের জন্য ব্যাপারটা আসলে ইজি হইতে যাইতেছে না। আমরা যদি লেফট হ্যান্ড সাইডে এল খানুসের কথা চিন্তা করতে যাই, ভাই সেও এমন একটা প্লেয়ার যে কিনা কাটিং করতে পারে ডে ইন ডে আউট। তো এই জায়গায় চারটা ফরওয়ার্ড যারা কিনা 1v1 এ ভালো, যারা কিনা ফিজিক্যালি অ্যাক্টিভ, যারা কিনা অপোনেন্টকে প্যারা দিতে পারে, সেই জায়গায় ব্রাজিলের জন্য এইটা অফকোর্স একটা দেখার বিষয় হইতে যাইতেছে যে তারা মরক্কোকে কিভাবে আটকাবে। কারণ মরক্কো সেন্ট্রালি অ্যাটাক তো করবে অবশ্যই, কারণ তাদের ওয়াইড স্পেস অ্যাকোয়ার করার জন্য হাকিমি উঠে যাবে, মাজারাউই উঠে যাবে। তখন ব্রাজিল যদি ডিফেন্স ঠিক মতো না করে, ভাই প্যারা হয়ে যাবে ব্রাজিলের জন্যই। আর ব্রাজিলের যদি এই ম্যাচের মধ্যে তুরুপের তাস কে হইতে যাইতেছে, আমি সেটা বলতে চাই ভাই আমার কাছে লাগে
থ্রু আউট দিস ওয়ার্ল্ড কাপ যেহেতু নেইমার জুনিয়র অনেকগুলা ম্যাচ থাকবে না, যেহেতু রাফিনিয়ার ওই কাটিং করার স্বভাবটা আছে, ভাই ব্রাজিলের জন্য যদি ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনিয়া এখন এসে লিডটা না নেয়, তারা যদি অ্যাটাকটা লিড না করে, তাহলে আসলে প্যারা হয়ে যাবে। কারণ ভিনিসিয়াস এখন আর ইয়াংস্টার ইয়াং প্লেয়ার নাই, ও যথেষ্ট সিনিয়র হয়ে গেছে, যথেষ্ট বড় গেম খেলে ফেলছে, ব্রাজিলের জন্য অনেকদিন খেলতেছে। আর সেই জায়গায় যদি ভিনিসিয়াস এই গেমের মধ্যে লিড না নেয়, সোজা কথায় বলা যাইতে পারে ভাই এইটাই ভিনিসিয়াসের দেখানোর ম্যাচ। কারণ আশরাফ হাকিমি ওয়ার্ল্ডের বেস্ট রাইট ব্যাক, এটাতে কোনো ডাউট নাই। আর ভিনিসিয়াস জুনিয়র যদি ওকে বিট করে একটা স্টেটমেন্ট পারফরমেন্স দেয়, ভাই এইটা হইতে যাইতেছে ব্রাজিলের গেম আজকের জন্য। এখন ব্রাজিলের গেম কেমন হবে সেইটাও আমি বলছি, মরক্কোর গেমেরও বেসিক টুকটাক কথাবার্তা বলছি। তোমাদের কাছে কি লাগে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হইতে যেতেছে, সেটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। আমাকে যদি জিজ্ঞাসা করো যে ভাই ব্রাজিল আর মরক্কোর মাঝখানে এই ম্যাচটা কে জিততেছে, প্রেডিকশন কি হইতে যেতেছে, আই উড সে যে ব্রাজিল জিতা উচিত, জিতা অবশ্যই উচিত, নিজের দেশের জন্য উচিত, নেইমারের জন্য উচিত, সব ফ্যানদের জন্য উচিত। আর যদি স্কোর লাইনের আমরা আলাপ আলোচনা দিতে যাই, ভাই আমার কাছে লাগে যে 2-1 ব্রাজিলের স্কোর লাইন হইতে যাইতেছে। এখন দেখা যাক যে আলাপ আলোচনা আসলে কোন জায়গায় গিয়ে আটকায়। সো ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।